25 বছরের একটা মেয়ে তার সমবয়সী একটা ছেলের সাথে 5 বছর সম্পর্কে থাকার পর সেই ছেলেকে ছেড়ে যদি 30 বছরের কোনো স্টাবলিশ ছেলেকে বিবাহ করে, তাহলে কি আপনি সেই মেয়ের দোষ দিবেন নাকি সমাজের? পশ্চিমা বিশ্বের পুরুষ ধ্বংস করার মাধ্যমগুলো নিয়ে যদি আমরা সামান্য রিসার্চ করি, তাহলে দেখতে পাবো আমাদের মেধাকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। শুধুমাত্র যদি আপনি পর্ন সাইটগুলোর ইনকাম এবং ভিউজের কথা শোনেন, তাহলে আপনার মাথা ঘোরাবে। যার 90% কনজিউমার আমাদের মতো কম উন্নত দেশগুলোর যুবকরা। পুরুষত্ব বলতে পারেন, এই শব্দটি শুনলে আপনার মাথায় কেমন চিন্তার আবির্ভাব হয়? আসলে এই শব্দটির ভারত্ব পরিমাপ করার দৃষ্টিভঙ্গি এক একজনের কাছে এক এক রকম। কারো মাথায় আসতে পারে পুরুষত্ব মানে হচ্ছে শক্তি, সাহস, দায়িত্ব, আত্মবিশ্বাস, সুরক্ষা। আবার কেউ বলেন এটি সংযম ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক। এদিকে নারীবাদীদের কাছে পুরুষত্বের মানে হচ্ছে আগ্রাসন, হিংসতা, সংবেদনশীলতা দমন, নারী ও দুর্বলদের প্রতি কর্তৃত্ববাদী মনোভাব। তাহলে পুরুষত্বের মানে আসলে কি? চলুন আজ সমাজের দৃষ্টিভঙ্গি থেকে পুরুষত্বের আসল মানে খোঁজার চেষ্টা করব এবং আমাদের সমাজে পুরুষত্বের সংকট কতটা প্রখর সে বিষয়ে জানার চেষ্টা করব। আচ্ছা, আগে ধর্ম এবং সেকুলারিজমের কনসেপ্টটা ক্লিয়ার করা যাক। ধর্ম মানুষের আত্মা, সৃষ্টির কারণ, নৈতিকতা, অন্য ধর্মের উপর শ্রদ্ধাবোধ এবং জীবনের উদ্দেশ্যের প্রশ্নগুলোর উত্তর দেয়। আর সেকুলারিজম হলো ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক রাখার একটি নীতি, যেখানে ব্যক্তিগত জীবনে ধর্মের কোনো ভূমিকা নেই। সেকুলারিজমের এই ধারণাটি শুধু বাংলাদেশ নয়, মুসলিম দেশগুলোর প্রথাগত সামাজিক কাঠামোর সাথে সংঘর্ষ সৃষ্টি করছে। এই ধারণার ফলে একটি নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়েছে, যেখানে নারী পুরুষের ভূমিকা সমান বলে বিবেচনা করা হয়। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, শারীরিকভাবে নারী পুরুষকে সমান করে দেখার এই চিন্তাধারা কি বাস্তবসম্মত? ইসলাম বলে সাবালক হলে বিয়ে দিতে হবে। বাংলাদেশের আইন বলে মেয়েদের 18, ছেলেদের 21 বছর হলে তারা বিবাহযোগ্য। তবে আমাদের কতজন এই বয়সে বিয়ের পিঁড়িতে বসছি? আমরা কেন প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসতে পারছি না? এর জন্য কি আমাদের সমাজ কোনোভাবে দায় এড়াতে পারবে? আচ্ছা, 25 বছরের একটা মেয়ে তার সমবয়সী একটা ছেলের সাথে 5 বছর সম্পর্কে থাকার পর সেই ছেলেকে ছেড়ে যদি 30 বছরের কোনো স্টাবলিশ ছেলেকে বিবাহ করে, তাহলে কি আপনি সেই মেয়ের দোষ দিবেন নাকি সমাজের? একটা মেয়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 8 থেকে 13 বছরের ভিতর পিরিয়ডের সম্মুখীন হয়। আর বাংলাদেশে বিয়ের বয়স 18। মেয়েরা যারা 18 এবং ছেলেরা যারা 21 পার করেছে, তারা জানবে ওই বয়সের ইমোশনগুলো কতটা হয়। এখন একটা মেয়ের 18তে যে ইমোশন, 25-এ গিয়ে সেই ইমোশন কি একই? 25 বছরের একটা মেয়ের কাছে আবেগ ইনভেস্ট করা মানুষের চেয়ে নিজের সিকিউর ফিউচার বেশি প্রয়োজন। তাহলে কেন একটা মেয়ে বেটার বা সেফ হ্যান্ড খুঁজবে না? এখন প্রশ্ন আসে, 18 বছরের একটা মেয়ে যদি 21 বছরের একটা ছেলেকে বিবাহ করে, তাহলে কি সেই ছেলে মেয়েটাকে একটি ভালো ফিউচার উপহার দিতে পারবে? বাংলায় একটা প্রবাদ আছে, শিখিসিস কন্তে ঠেকিসি জানতে। একটা ছেলেকে যদি আপনি তার উদ্যমী বয়সে এই ফিলটা না দিতে পারেন যে তোমার উপর অনেক দায়িত্ব, তোমাকে সফল হতেই হবে, আর এই সফলতা ছেলে মেয়ে দুজনে একত্রে দেখবে, হবে এবং উপভোগ করবে, এই কাজটা পশ্চিমা বিশ্ব তাদের সন্তানকে ঠিকই শেখাচ্ছে। হাই স্কুলের গণ্ডি ছুতেই তাদের নিজের পকেট মানির জন্য পার্ট টাইম জবের জন্য জোর দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দেশগুলোতে সেক্সকে ট্যাবু করে রাখা হয়েছে। এখানে এই বিষয়টি নিয়ে ওপেনলি আলোচনাই যেন নিষিদ্ধ। তবে পশ্চিমা দেশগুলোতে কিন্তু বিষয়টা এমন না, তারা ওপেনলি বিবাহের পূর্বে সন্তান সন্ততি পর্যন্ত নিয়ে নিচ্ছে। এখন আলটিমেটলি না আমরা ইসলাম মানছি যে সাবালক হওয়ার সাথে সাথে বিয়ে করে ফেলছি, না আমরা ধর্ম এবং মোরালিটির জায়গার জন্য পশ্চিমাদের ট্রেন্ড ফলো করতে পারছি। আমাদের বাংলাদেশের ছেলেদের মেন গোল হচ্ছে তথাকথিত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে গিয়ে বড় চাকরি করে ভালো পরিবারের একটি সুন্দরী মেয়েকে বিয়ে করা। এটা কি একটি পুরুষের মেন গোল হওয়া উচিত? এখন যদি একটি 35 বছরের প্রতিষ্ঠিত ছেলে একটি 18 বছরের মেয়েকে বিয়ে করে, তাহলে আপনি কি ছেলেটার দোষ দিবেন নাকি সমাজের? সিস্টেমের বাইরে গিয়ে নতুন কিছু করার যে ইচ্ছা, সেটা ধ্বংস করেছে কে? একজন 25 বছরের ছেলে নিজের ইচ্ছাশক্তি ব্যবহার করে এই সমাজে যে পরিবর্তন আনতে পারবে, সেখানে 30 বছরের এডুকেশন সিস্টেমের বইগুলো গুলিয়ে খাওয়া একটা ছেলে এই সমাজে নতুনভাবে কি পরিবর্তন আনবে? একটা পরিবারের হেড হয় মা। একটা পরিবার কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে সেটি ঠিক করে দেয় মা। আর বাবা হয় সোর্স। একটা পরিবার পরিচালনার জন্য যে উপাদানগুলোর প্রয়োজন, সেগুলো বাবা মাকে প্রোভাইড করবে। এটা কি নিয়ম হওয়া উচিত না? তবে এখন কি পুরুষেরা সমাজে তাদের যে রোল সেটি প্লে করতে পারছে, না এই সমাজের জাতাকলে পড়ে র্যাট রেসে অংশগ্রহণ করতে গিয়ে নিজেদের পুরুষত্ব সুলভ স্বভাবগুলোর বিসর্জন দিচ্ছে?
এভাবেই হাজার হাজার পডকাস্ট পাবলিশ হতে থাকবে। বলা হবে পুরুষদেরও ইমোশন আছে, পুরুষরাও কাঁদে, পুরুষরা নিজেদের সমতা দাবি করবে। এভাবেই পুরুষত্ব ও নারীত্বের ঐতিহ্যবাহী ধারণাগুলোকে পরিবর্তন করা হচ্ছে, যেখানে পুরুষকে শুধুমাত্র শক্তিশালী ও দায়িত্বশীল হিসেবে দেখার পরিবর্তে লিঙ্গ ও যৌনতার অনেক বৈচিত্র্যময় রূপকে গ্রহণ করার জন্য সমাজকে বাধ্য করা হচ্ছে, যার মাধ্যমে পুরুষের প্রথাগত স্বভাব ধীরে ধীরে নষ্ট করা হচ্ছে। পুরুষদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে, যা তাদের আত্মবিশ্বাস এবং সমাজে ভূমিকার উপর প্রভাব ফেলছে। আচ্ছা, আপনাদের সেই সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান পাঠ্য বইয়ের শরীফ থেকে শরীফা শিরোনামের গল্পটির কথা মনে আছে? যেই গল্পটি বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি করেছিল। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব এই গল্পের প্রতিবাদে পাঠ্য বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে এ ধরনের বিষয়বস্তু শিক্ষার্থীদের মস্তিষ্ক ধোলাইয়ের প্রচেষ্টা। ঐতিহ্যগতভাবে পুরুষরা কর্তৃত্ব প্রতিষ্ঠা, সুরক্ষা প্রদান এবং পরিবার পরিচালনার জন্য দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে পুরুষ যদি তাদের প্রথাগত ভূমিকায় থাকতে না পারে, তাহলে পুরো সমাজ ব্যবস্থায় ভেঙে পড়বে। এই যে সেকুলারিজম, শিক্ষা ব্যবস্থা, মোবাইল ফোন, এসব পশ্চিমাদের একটি গভীর ষড়যন্ত্র, যেখানে পুরুষদের প্রকৃত শক্তি এবং সমাজে তাদের প্রভাব দুর্বল করার প্রচেষ্টা করা হচ্ছে। 24-এ ঘটে যাওয়া ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের 1 মাস আমাদেরকে কি বার্তা দিয়েছে? বিগত 16 বছর আত্মকেন্দ্রিক হয়ে মুখ থুবড়ে পড়ে থাকা জেনারেশন এক্স এবং জেনারেশন ওয়াই এর ফল। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কোটা আন্দোলন জেনারেশন জেডের মাত্র 1 মাসের ফল। নিজেদের কমফোর্ট জোন থেকে বের হয়ে মোবাইল থেকে নিজেদেরকে দূরে রেখে রাস্তায় নেমে আসা পুরুষসুলভ যে আচরণ জেনারেশন জেড দেখিয়েছে, তা বিরল। একবার ভেবেছেন, আমরা যদি আমাদের জীবন পশ্চিমা সংস্কৃতি মুক্ত এবং অনলাইন কেন্দ্রিক না করে বাস্তবমুখী করতে পারি, তাহলে আমাদের উন্নতিটা কোথায় গিয়ে পৌঁছাবে? অনলাইনে বসে অন্যদের বডি কাউন্ট জানতে চাওয়ার থেকে পশ্চিমা বিশ্বের পুরুষ ধ্বংস করার মাধ্যমগুলো নিয়ে যদি আমরা সামান্য রিসার্চ করি, তাহলে দেখতে পাবো আমাদের মেধাকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। শুধুমাত্র যদি আপনি পর্ন সাইটগুলোর ইনকাম এবং ভিউজের কথা শোনেন, তাহলে আপনার মাথা ঘোরাবে, যার 90% কনজিউমার আমাদের মতো কম উন্নত দেশগুলোর যুবকরা।